র্যাবের নতুন নাম এসআইএফ ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শিগগিরই আদেশ জারি। বিদেশি নাগরিকত্ব গোপনের অভিযোগ, নাহিদের রিট খারিজ, ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের পথ সুগম। কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করব বলেছেন ডাক্তার শফিকুর রহমান। অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে কোনো ছাড় নয়। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাত, 2 সপ্তাহে 30 জনের মৃত্যু। আওমরিতে 4.5 মিটার পর্যন্ত তুষার, দুর্ঘটনা রোধে সেনা মোতায়েন। এবং ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ বয়কট পাকিস্তানের, আইসিসি কোনো শাস্তি দিতে পারবে না দেশটিকে, মন্তব্য সাবেক পিসিবি চেয়ারম্যানের। দুপুর 3টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের নাম পরিবর্তন করেছে সরকার। নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা এসআইএফ। মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। শিগগিরই এ সংক্রান্ত সরকারি আদেশ জারি করা হবে। তিনি বলেন, বাহিনীটির কাঠামো ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম পরিবর্তন করে কাজের কি পরিবর্তন আসবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের কাজের মানে এরই মধ্যে পরিবর্তন এসেছে। অনেকের আশা ছিল র্যাবের নাম পরিবর্তন করা হোক, তাই নতুন নামকরণ করা হয়েছে। উপদেষ্টা বলেন, এরই মধ্যে এই বাহিনীর পোশাক পরিবর্তন হয়েছে, খুব দ্রুত তাদের নতুন পোশাকে দেখতে পাবেন। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট হাইকোর্ট সরাসরি খারিজ করেছে। ফলে তার নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। রিটটি দায়ের করেছিলেন 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। নাহিদ ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট আলী আসগর শরীফি। ঢাকা 11 আসনে মোট 10 প্রার্থী লড়ছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম, 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোহাম্মদ ফজলে রাব্বি বাড়ি মাসুদ, জাতীয় পার্টির শামীম আহমেদ। এছাড়া গণ অধিকার পরিষদ, গণফোরাম, রিপাবলিকান পার্টি, এনপিপি, সাংস্কৃতিক মুক্তি জোট ও স্বতন্ত্র প্রার্থীরাও প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকা 11 আসনে ভোটার 4,39,078। এর মধ্যে নারী 2,22,877, পুরুষ 2,16,198 এবং 3 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, কিশোরগঞ্জ শিল্পভিত্তিক জেলা নয়, এটি একটি কৃষি নির্ভর জেলা। তাই কৃষিকে কেন্দ্র করেই উন্নয়নের পরিকল্পনা নিতে হবে। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ কৃষিকে শিল্পে পরিণত করব। মঙ্গলবার কটিয়াদি সরকারি কলেজ মাঠে জামাতে ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, অনেকে প্রশ্ন করতে পারেন এত টাকা কোথায় পাওয়া যাবে। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, সেই অর্থ ফেরত আনা গেলে উন্নয়ন সম্ভব। তিনি আরো বলেন, এখন আর কোনো দুর্বৃত্ত কারো ভোটে হাত দিতে পারবে না। কেউ কোনো ক্ষতি করতে এলে তাকে ছাড় দেয়া হবে না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার উপর জোর দিয়ে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগে কোনো ধরনের বাধা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। পরীক্ষা করে নেই, লিল্লাহি তাকবীর। ডান কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে কয়েকদিন ধরে হাজার হাজার মৃত জেলিফিশ ভেসে ভাসছে। লেম্বুর বন, মাঝিবাড়ি, গঙ্গামতি ও ঝাউবাগান এলাকায় এসব জেলিফিশ কখনো জোয়ারের পানিতে ভেসে আসে, আবার কখনো বালিতে আটকে নিথর হয়ে থাকে। স্থানীয় জেলেরা জানান, জালে জেলিফিশ আটকে যাওয়ায় মাছ ধরা প্রায় অসম্ভব হয়ে গেছে এবং অনেকেই বাধ্য হয়ে জেলে ধরা বন্ধ রেখেছেন।
জেলেরা জানান প্রতি বছর মার্চ এপ্রিলে কিছু জেলিফিশ আসে, তবে এবার 2 সপ্তাহে আগেই সাগর ভরে গেছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাজীব সরকার জানান, কচ্ছপ ও অন্যান্য জেলিফিশ ভোজী প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় জেলিফিশের বিস্তার নিয়ন্ত্রণে থাকছে না। এছাড়া পানির তাপমাত্রা বৃদ্ধি, অক্সিজেনের ঘাটতি ও দূষণও এর বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। গবেষকরা বলছেন, জেলিফিশের আধিক্য সামুদ্রিক খাদ্য চক্রে অস্বাভাবিকতার সতর্ক সংকেত। ইকোফিশের গবেষকরা মৃত জেলিফিশের নমুনা সংগ্রহ করেছেন এবং গবেষণা চলছে। স্থানীয় জেলেরা সরকারের কাছে কার্যকর নজরদারি ও সহায়তা বৃদ্ধির জোর দাবি জানিয়েছেন। উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুর সাহা বলেন, সাধারণত 15 থেকে 20 দিনের মধ্যে জেলিফিশ সমস্যা স্বাভাবিকভাবেই কমে যায়। তবে পরিকল্পিত কচ্ছপ অবমুক্তকরণ কর্মসূচি দীর্ঘমেয়াদে জেলেদের ক্ষতি কমাতে সহায়ক হবে। জলবায়ু পরিবর্তনের কারণে এই জেলিফিশগুলো আসে। এটা জেলেদের জালে যখন বাঁধা হয়, আঞ্চলিক ভাষায় জেলেরা এটাকে নোনা ফিশ বলা হয়। কারণ নোনা ফিশ বলে এইভাবে বলা না, কারণ জেলেদের জালে এভাবে বাঁধা হয় যাতে জেলেরা আসলে জাল তুলে আনতে পারে না, কারণ এত বেশি ভারী, এত বেশি ওয়েট। এই জেলিফিশটা মানুষের শরীরে লাগলে অ্যালার্জি জাতীয় সমস্যাগুলো দেখা দেয়, কারণ এটার ভিতরে একটা লালার মতো আছে। এটার ভিতরে অনেক সময় পেটে মাছগুলো দেখা যায়, এটা মাছগুলো খায়, সেই মাছগুলো স্পষ্ট থাকে। মৎস্য অধিদপ্তর বা বন পরিবেশ অধিদপ্তর থেকে প্রতি বছর যে কচ্ছপ অবমুক্তকরণ কর্মসূচিটা পালন করি, প্রতি বছর যদি কিছু কচ্ছপ আমরা সমুদ্রে অবমুক্তকরণ করি, তাহলে দেখা যাবে এটা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত 2 সপ্তাহে 30 জন নিহত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে 91 বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে 3 মিটার উঁচু তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার আওমরিতে বাসিন্দাদের সাহায্য করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চল। সেখানে 4.5 মিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে। অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে 20 জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী তুষারপাতের ফলে 30 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 91 বছর বয়সী কিনা জানাও ছিলেন, যার মৃতদেহ আওমরির আজি গাসাওয়ে তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে। স্থানীয় একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে জানিয়েছেন। এবারে খেলার খবর। বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার পর পাকিস্তানও ম্যাচ বয়কট করেছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানকে সতর্ক করা হলেও সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির মনে করেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না। পাকিস্তান সরকার আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত দিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এর কারণ জানানো হয়নি। মানিরের মতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না খেলার সময়ও পাকিস্তানকে আইসিসি কোনো শাস্তি দেয়নি, তাই দ্বৈত মানদণ্ড প্রযোজ্য নয়। তিনি বলেন, সরকারি নির্দেশ পালন করলে কোনো শাস্তি দেওয়া যায় না। এই ভিত্তিতেই পাকিস্তানকে আইসিসি শাস্তি দিতে পারবে না। এছাড়া মানির আইসিসিকে দায়ী করে মন্তব্য করেন, দুঃখজনক হলেও সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার বদলে আইসিসি নীরব দর্শক হিসেবে কাজ করেছে। এতে একটি দেশকে তাদের সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে যখন পিসিবি চেয়ারম্যান বর্তমানে সরকারের একজন মন্ত্রী। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। র্যাবের নতুন নাম এসআইএফ ঘোষণা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, শিগগিরই আদেশ জারি।
বিদেশি নাগরিকত্ব গোপনের অভিযোগ, নাহিদের রিট খারিজ। ঢাকা 11 আসনে এম এ কাইয়ুমের পথ সুগম। কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করব বলেছেন ডক্টর শফিকুর রহমান। অবাধ সুষ্ঠু নির্বাচনে পরিবেশ নিশ্চিত করতে কোনো ছাড় নয়। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাত, 2 সপ্তাহে 30 জনের মৃত্যু। আওমরিতে 4.5 মিটার পর্যন্ত তুষার, দুর্ঘটনা রোধে সেনা মোতায়েন। এবং ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ বয়কট পাকিস্তানের। আইসিসি কোনো শাস্তি দিতে পারবে না, দেশটিকে মন্তব্য সাবেক পিসিবি চেয়ারম্যানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বিকেল 5টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।